প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হোপফুলি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর এর সাথে সাথে তোমরা তোমাদের পড়াশোনাকে খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞানের অনুশীলনী বই থেকে চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 2 এর আমরা আরও একটা স্পেশাল পর্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্যে। তো এই পর্বে আমরা মূলত পৃথিবীর যে মানচিত্র আছে সেই মানচিত্র থেকে কোন কোন জায়গার বাতাসটা বেশ দূষিত এবং কোন কোন জায়গার বাতাসটা বেশ পরিষ্কার এইটাকে আমরা মহাদেশ অনুযায়ী বিভক্ত করব। এবং আমাদের বইয়ে একটা টাস্ক দেওয়া আছে যে পৃথিবীর ওয়ার্ল্ড মানচিত্র থেকে আমাদের প্রত্যেকটা মহাদেশ ওয়াইজ কোন কোন জায়গার বাতাসটা দূষিত এবং কোন কোন জায়গার বাতাসটা নির্মল বা পরিষ্কার, এইভাবে একটা আমাদের টেবিল বা একটা ছক আমাদেরকে ফিল আপ করতে হবে। তো চলো আজকে আমরা এই পর্বে সেই টাস্কটুকু আমরা কমপ্লিট করি। তো দেখো, আমরা মূলত কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল আমাদের চ্যাপ্টার 2, বিজ্ঞানের অনুশীলনী বইয়ের চ্যাপ্টার 2, যেটার শিরোনাম হচ্ছে বায়ু দূষণ। তো এই বইয়ের আমরা কিন্তু মোটামুটি আমাদের টাস্ক 1, 2 যেগুলো দিয়েছিল আমাদের বইয়ে আমরা সেগুলো সব সমাধান করতে পেরেছিলাম। তো আজকের কাজটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের টাস্ক 4 বা পর্ব 4। আমাদের এই ভিডিওর আজকে আমরা পর্ব 4-এ চলে আসছি। এবং এই পর্ব 4-এ আমাদের কি কাজ দেখো, পর্ব 4-এ ফার্স্ট অফ অল তোমাকে এখানে একটা ওয়ার্ল্ড স্যাটেলাইট থেকে একটা পৃথিবীর বায়ুমণ্ডলের একটা মানচিত্র তোমাকে জাস্ট এখানে প্রোভাইড করতেছে। আমি একটু বলে দেই এই মানচিত্রের আসলে কালারগুলো কি মিন করতেছে। যেগুলো একটু বেশি সবুজ আর যেগুলো একটু বেশি নীল, এগুলো দ্বারা বোঝানো হচ্ছে সমুদ্র বা সেখানে পানি রয়েছে। আমরা সাধারণত সেগুলোকে দ্বারা সমুদ্রই বোঝানো হচ্ছে আর কি। যেখানে দেখতে পারবো একটু সবুজ সবুজ যে অঞ্চলগুলো, সেখানে বুঝতে হবে গাছপালা রয়েছে। আচ্ছা, আবার যেই জায়গাটা দেখতে হবে লাল, সেখানে বুঝতে হবে যে সেখানে দূষণের মাত্রাটা একটু বেশি। এখন সেই দূষণটা প্রাকৃতিকভাবেও হতে পারে, সেই দূষণটা কৃত্রিম উপায়ে হতে পারে। যেরকম প্রাকৃতিক উপায় বলতে বোঝানো হয় যে যেসব অঞ্চলে বনাঞ্চল রয়েছে, তোমরা জানো সেখানে কিন্তু আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত বা লাভা বিস্ফোরণের ফলে কিন্তু কি হয়, বনাঞ্চলে আগুন ধরে যায় মাঝে মাঝে, ঠিক আছে। তো এই যে আগুন ধরলে সেখানে কি হয়, প্রচুর কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য যে ক্ষতিকর গ্যাস মিথেন সহ অন্যান্য গ্যাস সেখান থেকে প্রডিউস হচ্ছে। তো ব্যাপারটা যে সবসময় যে কৃত্রিম উপায়ে আমরা যে পৃথিবীকে দূষিত করে থাকি এমনটা না, এটা চলে প্রাকৃতিক উপায় হতে পারে। তো কালার দ্বারা আসলে আমরা মূলত এই জিনিসগুলাই এখান থেকে বুঝতে পারতেছি। তো আমাদের এখনকার এই পর্বে আমাদের কাজ হচ্ছে এইটা দেখো, আমরা জাস্ট বই থেকে আমরা এইটুকু একটু দেখে নিই যে এই অংশে আমাদের মূলত কি কাজ করতে হবে। এই কাজটুকুই এখন আমরা জাস্ট এই অংশে সম্পন্ন করার চেষ্টা করব। সো ফার্স্টে আমি একটা কোশ্চেনটা তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি যে কোশ্চেনটা এখানে আসলে কি বলেছে। কোশ্চেনটা বলেছে যে তোমরা সবাই মিলে সারা পৃথিবীর বাতাসের মানচিত্র খুঁজে বের করেছো। মানে এর আগের টাস্কে তোমাকে পৃথিবীর বাতাসের মানচিত্র খুঁজতে বলা হয়েছিল যে পৃথিবীর বাতাসের মানচিত্রটা কিরকম হবে। আচ্ছা, তোমরা কি বিভিন্ন মহাদেশের কোথায় কোথায় বাতাস পরিষ্কার আর কোথায় কোথায় দূষিত এটা চিহ্নিত করতে পেরেছো? তো যেহেতু আমরা পৃথিবীর বিভিন্ন জায়গার যে বাতাসের মানচিত্র, এই বাতাসের মানচিত্র থেকে কোন কোন জায়গাটা দূষিত এবং কোন কোন জায়গাটার বাতাসটা পরিষ্কার, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বা আইডেন্টিফাই করতে পারবো, যেহেতু আমরা বাতাসের মানচিত্র নিয়ে অলরেডি কাজ করেছিলাম। আচ্ছা, তোমরা সবাই মিলে একটু খুঁজে দেখো তো বিভিন্ন মহাদেশে, যেরকম এশিয়া, ইউরোপ বা এরকম যে অন্যান্য যেগুলো আছে, বাতাস পরিষ্কার এবং যেই মানে এশিয়া, ইউরোপ সহ অন্যান্য যে মহাদেশগুলো রয়েছে, ওই মহাদেশের যেই জায়গার বাতাসটা পরিষ্কার তার আশেপাশের প্রকৃতিতে কি কি আছে। বলতে বোঝানো যাচ্ছে যে আমরা ধরো একটা জায়গাকে বললাম যে এই জায়গার বাতাসটা পরিষ্কার, তাহলে আমাকে খুঁজতে বলছে যে ওই যে জায়গাটাকে যে পরিষ্কার বললাম, তাহলে তার আশেপাশে কি আছে এটা আমাকে খুঁজে দেখতে হবে। আবার দেখো, এখানে আরো কিছু কথা বলেছে যে কোথায় কোথায় নগরায়ন বেশি, শিল্প কারখানা বেশি কিংবা বনের পরিমাণ বেশি একটু লক্ষ্য করে দেখো। অর্থাৎ সব জায়গায় তো আর বনের পরিমাণ সমান না, আবার সব জায়গায় নগরায়নের পরিমাণও সমান না। যেরকম ওয়ার্ল্ড ম্যাপের যদি আমরা ঢাকাকে ফোকাস করি বা বাংলাদেশটাকে ফোকাস করি, দেখা যাবে যে ঢাকায় নগরায়নটা অনেক বেশি। আবার যদি আমরা সাতক্ষীরা বা হচ্ছে খুলনা টুলনা এই অঞ্চলকে যদি ফোকাস করি, তাহলে দেখা যাবে সেখানে বনাঞ্চল বেশি, কারণ তার পাশেই ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন রয়েছে। এরকমভাবে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে বলেছে যে কোথায় কোথায় নগরায়নটা বেশি হচ্ছে আর কোথায় কোথায় বনের পরিমাণটা বেশি হচ্ছে। এইসব তথ্যের জন্য তোমরা পত্রিকা কিংবা বই ইত্যাদির সাহায্য নিতে পারো। এলাকার কোনো লাইব্রেরি থাকলে সেখানে খুঁজে দেখতে পারো। প্রয়োজনে শিক্ষকের সহায়তায় ইন্টারনেটের সাহায্য নাও, কি কি তথ্য হলে সেগুলো লিখে রাখো। অর্থাৎ আমাদেরকে কিন্তু এই জন্য অবশ্যই ইন্টারনেটের সাহায্য লাগবে, কেননা আমরা
ম্যাক্সিমামরাই কিন্তু কি করি না, পুরো ওয়ালটাকে ঘোরা হয় না, যে আমরা যে পুরো দেশটা বা পুরো বিশ্ব ঘুরে দেখেছি এরকম সংখ্যা খুবই 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 কম। অতএব আমি ধরো ইউরোপের কোনো একটা দেশের তথ্য জানতে চাচ্ছি, তাহলে আমাকে ওয়াল ম্যাপ থেকে ওই জায়গাটাকে সিলেকশন করতে হবে, ওই জায়গার এয়ার কোয়ালিটি লিখে আমাকে গুগলে সার্চ করতে হবে, যেরকমটা ফলাফল আসে জাস্ট ওইখান থেকে আমাদেরকে বাকি তথ্যগুলো নিয়ে আমাদের টেবিলটা আমাদেরকে ফিল আপ করতে হবে। ওকে, সো আমরা এখন মূল কাজটা বুঝে গিয়েছি যে আমাদেরকে এখান থেকে তথ্য নিয়ে জাস্ট এই কাজ করতে হবে। ওকে, সো সবার আগে তো এই হচ্ছে আমাদের সেই টেবিলটা যেটা কিনা আমরা ফিল আপ করতে চাচ্ছি। কোথায় কোথায় আমরা দূষিত বাতাস দেখতে পেয়েছি, কোথায় কোথায় আমরা বাতাসের পরিমাণটা বা বাতাসের কোয়ালিটিটাকে ভালো দেখতে পেয়েছি। তো এশিয়া মহাদেশ, তারপরে আমরা যাব ইউরোপ, তারপরে আমাদের আছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে আছে হচ্ছে গিয়া যে আফ্রিকা, তারপরে আছে অস্ট্রেলিয়া, তারপরে আছে অ্যান্টার্কটিকা। তো এই জিনিসগুলোকে আমাকে এখানে টেবিলে বসিয়ে এই শখটা বা এই টেবিলটা আমার ফিল আপ করতে হবে। ওকে, সো এবারে আসো আমরা এখন এই তথ্যগুলো যে নিব তার আগে আমাদেরকে একটু জাস্ট নোট থেকে একটু হেল্প নিতে হবে, বা আমরা সেই নোট থেকে হেল্পটা একটু নিব। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে স্ক্রিনে তোমাদেরকে দেখানো হচ্ছে এশিয়া মহাদেশের, আমরা তোমাদেরকে এশিয়া মহাদেশের ম্যাপটা এখানে শো করতেছি যে এশিয়া মহাদেশের ম্যাপটা কীরকম হবে, যে এয়ার কোয়ালিটি বা বায়ুমণ্ডলের যে ম্যাপ সেই ম্যাপটাকে আমরা কীভাবে দেখাবো বা কীভাবে দেখাতে চাচ্ছি। আচ্ছা, ওকে, তো দেখো এই ম্যাপের মধ্যে থেকে এই যে তোমরা যে এই যে দেখো নীল বা আকাশি রঙের যে অংশটুকু দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু পানি বা জলরাশিকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তো এখন দূষিত যেই অঞ্চলগুলা, সেই দূষিত অঞ্চলগুলা কিন্তু আমাদেরকে রেড কালার দ্বারা মার্ক করা হচ্ছে, বা রেড কালারের বাতাসটায় দূষণের মাত্রাটা একটু বেশি, রেড অঞ্চলগুলোতে দূষণের মাত্রাটা একটু বেশি, এখানে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে। ওকে, তো আমরা দেখি কোন কোন জায়গায় দূষণের মাত্রাটা একটু বেশি। দেখো চায়নাতে দূষণের মাত্রাটা একটু বেশি, আর ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে এই যে দেখো ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান অর্থাৎ উপমহাদেশের যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু একটু বেশি মাত্রায় রেড মানে লাল রং করা, তার মানে এই জায়গাতে দূষণের মাত্রা বেশি। আর কোথায় আর তেমন কোনো জায়গা নেই, মূলত চায়নার একটা অঞ্চল, নর্থ কোরিয়া এবং চায়নার মধ্যে একটা অঞ্চল, আর এইখানে আছে হচ্ছে গিয়া যে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল পাকিস্তানের মধ্যবর্তী একটা অঞ্চল, এই জায়গাতে আমরা দূষণের মাত্রা একটু বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, সবুজ অঞ্চলগুলোতে বোঝাচ্ছে বনভূমি, যেরকম দেখো এই যে কাজাকিস্তানের ওই সাইডে, তারপরে হচ্ছে গিয়ে যে আমরা বনভূমি দেখতে পাচ্ছি। ইভেন চায়না তো বড় একটা অঞ্চল, এই চায়নার কিন্তু পুরোটা আবার দূষিত না, দেখো এরকম এই জায়গাতে কিন্তু আমরা একটা সবুজ বনভূমি দেখতে পাচ্ছি। মঙ্গোলিয়া সহ আরো কিছু কিছু অঞ্চলকে আমরা দেখতে পাচ্ছি কি সবুজ, আর হচ্ছে যেগুলো পানি, যেখানে পানি রয়েছে যেরকম শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে গিয়া যে এই যে ভিয়েতনাম, তারপর সাউথ কোরিয়ার এই দিকে এই অঞ্চলটাতে আমরা সবুজ, আমরা নীল জলরাশি দেখতে পাচ্ছি। তার মানে এখানে রয়েছে হচ্ছে আমাদের পানি বা সমুদ্র। অর্থাৎ ম্যাপ থেকে তিনটা কালার তোমাকে তিনটা জিনিস সম্পর্কে আইডিয়া দিবে। একটা হচ্ছে তোমাকে কোথায় জলরাশি আছে, কোথায় পানি আছে, এই পানি সম্পর্কে একটা ধারণা দিবে। 2 নম্বর, যেখানে আমরা সবুজ দেখবো বুঝতে হবে সেখানে গাছপালা বেশি আছে, দ্যাট মিনস ওই জায়গার বাতাসটা বেশ ভালো। আর 3 নম্বরটা হচ্ছে যেখানে একটু রেড কালার, তার মানে ওইটা হচ্ছে ডেঞ্জার জোন, নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণে ওই জায়গার বাতাসের দূষণের মাত্রাটা একটু বেশি। সো আমরা কিন্তু ম্যাপ থেকে আইডিয়া পাচ্ছি যে আমাদের উপমহাদেশ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এই জায়গার বাতাসটা দূষিত। এবারে আমরা টেবিল যখন আমরা ফিল আপ করবো, ওই টেবিলে গিয়ে আমরা আসলে এটা নিয়ে আলোচনা করবো যে আসলে এটা কেন দূষিত হচ্ছে বা এখানে দূষণের মাত্রাটা কেন বেশি, এই বিষয়গুলো নিয়ে আমরা সেই টেবিলে আলোচনা করব। আচ্ছা, তো চলো আমরা এখন আমাদের টেবিল যে অংশটুকু রয়েছে সেই টেবিলের মধ্যে চলে যাচ্ছি। দেখো আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব যে ওকে, সো দুইটা জিনিস এখানে আগে ফোকাস করো। আমরা এশিয়া মহাদেশটাকেই আগে ফোকাসে রাখতেছি। দেখো ফার্স্টে আমাদের কি বলেছে যে পরিষ্কার বাতাস কোথায় কোথায় আছে, দ্যাট মিনস এশিয়া মহাদেশের কোথায় কোথায় পরিষ্কার বাতাস আছে, জায়গাগুলোর নাম আমরা লিখব, আর সেই অঞ্চলের আশেপাশে কি আছে, অর্থাৎ যেই অঞ্চলের বাতাসটা পরিষ্কার সেই অঞ্চলের আশেপাশে কি আছে আমরা সেটাও দেখার একই সাথে চেষ্টা করব যে পরিষ্কার কোথায় কোথায়, তার আশেপাশে কি আছে। আবার সামনে আমাদের আরও কিছু তথ্য বসাতে হবে যে দূষিত বাতাসটা কোথায়, তার আশেপাশে কি আছে। তো আমরা কিন্তু এশিয়া মহাদেশের অনেক বা অসংখ্য জায়গায় কিন্তু বাতাসটা পরিষ্কার, আমরা সবগুলো হয়তো নিচ্ছি না বা সবগুলো নিতে পারতেছিও না, আমরা মেজর যেগুলো না নিলেই নয় বা যেগুলো চোখে পড়ার মতো এরকম কিছু অঞ্চল আমরা এখানে নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ওকে, সো দেখো সবার আগে আমরা রেখেছি সিঙ্গাপুরকে। আমরা সবাই জানি যে সিঙ্গাপুর কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর এবং একটা রাষ্ট্র। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতার পিছনে তাদের সরকার বছরে অনেক টাকা তারা হচ্ছে নষ্ট করে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার পিছনে। এই জন্য ট্যুরিস্ট স্পট হিসেবে সিঙ্গাপুর বেশ কিন্তু মানে মানুষের পছন্দের জায়গা। তো এই আমরা সিঙ্গাপুরের কথা লিখলাম। এখন এই যে সিঙ্গাপুরের
মধ্যে কি কি আছে বা যেই জায়গাটাকে আমরা পরিষ্কার বলতেছি তার পাশাপাশি কি আছে, বোটানিক গার্ডেন, টুরিস্ট স্পটের কথা অলরেডি বললাম যে এটা কিন্তু গভর্নমেন্ট কর্তৃক নিজে সেই জায়গাটা বা সেই অঞ্চলটা পরিষ্কার করে রাখা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে, তার পিছনে ইনভেস্ট করা হচ্ছে যেন পর্যটকরা এসে সেখানে অ্যাট্রাকটিভ হয় সেজন্য। আর এর বাইরেও কি আছে, বোটানিক গার্ডেন, যেহেতু গার্ডেন মানে কি বাগান, সেখানে অনেক রকমের গাছ যেহেতু রয়েছে অবশ্যই সেই গাছগুলো আমাদেরকে কি করবে, অক্সিজেন প্রোভাইড করবে। দ্যাটস ওয়াই আমরা এই সিঙ্গাপুর অঞ্চলটাকে এশিয়া মহাদেশের মধ্যে পেয়েছি। হিমালয় যেটা ভারতে এবং নেপালে অবস্থিত আর কি, তো এখানে রয়েছে কি পর্বতমালা। তো দেখো হিমালয়ের চারপাশে বাতাসটা পরিষ্কার, কেন সেই পর্বতমালা, আশেপাশে দূষণের মাত্রাটা অনেক কম, বাতাসটা ফ্রেশ এয়ার আমরা সেখান থেকে পাচ্ছি। এই জন্য আমাদের হিমালয় যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু আমাদের পরিষ্কার যে বাতাস, সেই বাতাসের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করব। জাপানে কি হচ্ছে দেখো, প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশ কিন্তু জাপানের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, বা জাপানটা প্রশান্ত মহাসাগরের পূর্ব পাশে অবস্থিত। সো এই যেহেতু সেখানে একটা সমুদ্র রয়েছে, সাগর রয়েছে বা মহাসাগর রয়েছে, অতএব যার কারণে আমরা সেটাকে কিন্তু পরিষ্কার অঞ্চল ধরতে পারতেছি, কারণ সেখানের বাতাসটা পরিষ্কার। আর আমরা জানি সমুদ্রের তীরবর্তী অঞ্চলের বাতাস বা সমুদ্রের আশপাশ অঞ্চলের বাতাসটা অন্যান্য জায়গার বাতাস থেকে বেশ কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং সাইবেরিয়ার বনভূমি, যেখানে বললাম যে যেখানে কি আছে, প্রচুর গাছপালা এবং বনভূমি রয়েছে, তো এই গাছপালা এবং বনভূমি থাকার কারণে আমরা সেই অঞ্চলটাকেও কি পরিষ্কার পরিচ্ছন্ন তা রাখতে পারবো। সো ওভারঅল এই পয়েন্টগুলো একটু ফোকাস করো তো। পর্বতমালা থাকলে কি হবে, বাতাসটা পরিষ্কার হবে। বেশি গাছপালা থাকলে কি হবে, বাতাসটা পরিষ্কার হবে। সাগর বা মহাসাগর থাকলে কি হবে, বাতাসটা পরিষ্কার হবে। এবং গাছপালা বা বনভূমি বা বাগান বাড়ি এরকম থাকলে সেখানকার বাতাসটাও কি হবে, বনভূমিটা পরিষ্কার হবে। তাহলে এটা আমরা ফার্স্ট অফ অল এশিয়া মহাদেশের তথ্যটা আমরা এখানে নোট করলাম, আমরা 4টা পয়েন্ট, এবং ওই 4টা পয়েন্টের আশেপাশে কি কি আছে সেগুলো আমরা এখন নোট আকারে কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এবারে চলো তো আমাদেরকে আরো একটা জিনিস দেখতে হবে। আমরা তো তখন ভালো জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, এবার খারাপ জিনিস কি কি আছে। এখানে বলতেছে যে দূষিত বাতাস কোথায় কোথায় আছে এবং সেই অঞ্চলের আশেপাশে কি আছে। অর্থাৎ ভালো জিনিসটা যেরকম নোটে আমাদের রাখতে হচ্ছে, ঠিক সিমিলার ওয়েতে আমাদেরকে এর মানে খারাপ যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কেন খারাপ বা তার আশেপাশে কি রয়েছে সেগুলো আমরা জাস্ট এখানে এখন তথ্য আকারে ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো দেখো আমরা 4টা দেশের নাম লিখেছি, বাংলাদেশ, ইরাক, ভারত, পাকিস্তান। বাংলাদেশে কি হচ্ছে, শিল্প কারখানা। ঢাকায় কি ছোট্ট একটা জায়গা, তাই না? আমরা ছোট্ট একটা অঞ্চল বা ছোট্ট একটা শহরের মধ্যে বসবাস করতেছি ঢাকাতে, কিন্তু এই অল্প জায়গার মধ্যেও নগরায়নটা অনেক বেশি। এখানে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, অন্যান্য ফ্যাক্টরি রয়েছে, যেগুলো থেকে প্রচুর কি ক্ষতিকর গ্যাস বা ধোঁয়া বের হচ্ছে, যেটা কিনা ঢাকার মানুষের এয়ার যে কোয়ালিটি, এই এয়ার কোয়ালিটিটাকে দূষিত করে দিয়েছে আর কি। সো দূষিত অঞ্চলের মধ্যে আমরা বাংলাদেশকে রাখলাম, এবং সেখানে মূল রিজনটা হচ্ছে কলকারখানা। আর বাংলাদেশের মধ্যে যদি স্পেসিফিকভাবে বলতে চাই সেটা হচ্ছে ঢাকা শহরটা আর কি। 2 নম্বর হচ্ছে ইরাকে কি হয় দেখো, প্রচুর পেট্রোলিয়াম এবং সার কারখানা। সো খেয়াল করো, আমি সবটা পড়ি তাহলে তোমরা বুঝতে পারবা যে পেট্রোলিয়াম বা সার কারখানার ফলে এই ইরাকের এই অঞ্চলটা দূষিত হচ্ছে। ভারতে কি হচ্ছে, অধিক ঘনবসতি। আমরা জানি যে ভারতের জনসংখ্যা পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট আর কি, বা চীন এবং ভারতের মধ্যে একটা কম্প্যারিজন চলে। তো এই যে ভারতের জনসংখ্যাটা যে সব থেকে বেশি বা সেকেন্ড পজিশনে যে রয়েছে, তো যার কারণে আমরা কিন্তু এই ভারতকে কি বলতে পারি, অধিক ঘনবসতির কারণে কি করা লাগে, মানুষের রান্না বান্না করা লাগে, মানুষের তারপরে কি ডেইলি আমাদের যে জিনিসগুলো দরকার, খাবার দাবার গ্রহণ করা, থাকা, তারপর হচ্ছে যে পয় নিষ্কাশন ব্যবস্থা, এইগুলো কিন্তু ইন্ডিয়া প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারে না, বা প্রপার ওয়েতে কমপ্লিট করা সম্ভব হয় না। দেখা যায় যে বেশ কিছু মেজর সিটি আছে, যেরকম হচ্ছে মুম্বাই, তারপরে হচ্ছে গিয়ে হায়দ্রাবাদ, তারপরে হচ্ছে গিয়ে চেন্নাই, এরকম মানে কিছু পপুলার সিটির জনসংখ্যা বেশ মানে মুষ্টিমেয় জনসংখ্যা, তারা একটা সার্টেন একটা এয়ার কোয়ালিটিটাকে মেনটেন করে। কিন্তু দিল্লি বা হচ্ছে গিয়ে যে গ্রামীণ যে অঞ্চলগুলো, সেগুলোর কিন্তু অবস্থা বেশ খারাপ থাকে আর কি। এই জন্য আমরা ভারতটাকে অধিক ঘনবসতির জন্য এটিকে রেখেছি। পাকিস্তান কি হচ্ছে দেখো, অপরিকল্পিত নগরায়ন। অর্থাৎ পাকিস্তান শিল্প কারখানার দিকে যাচ্ছে, কিন্তু সেটা পরিকল্পনা মাফিক না, তাদের জিনিসটা হচ্ছে অপরিকল্পিত। মনে রাখবা যে অপরিকল্পিত নগরায়ন, অর্থাৎ শহর যদি তোমার কোনো পরিকল্পনা মাফিক করা না হয়, যদি আগানো না হয়, তাহলে সেখান থেকে কখনোই কিন্তু আমরা ভালো জিনিস বা ভালো এয়ার কোয়ালিটি আমরা আশা করতে পারি না। তো এই হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে ভালো দিক এবং এশিয়া মহাদেশের খারাপ দিক। চলো আমরা ইউরোপ নিয়ে আলোচনা শুরু করি। এবারে দেখো
ইউরোপ যেই মহাদেশটা আছে, আমরা এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে কোন কোন জায়গাগুলোতে বাতাসের কোয়ালিটি বেশ ভালো এবং কোন কোন জায়গাগুলোতে বাতাসের কোয়ালিটি বেশ খারাপ। তো আমরা ইউরোপে যাওয়ার আগে দেখি আমাদের আফ্রিকা আছে, এশিয়া আছে, আফ্রিকা আছে, দক্ষিণ আমেরিকা আছে। তো এখান থেকে আমরা কোনো তথ্য পাচ্ছি না, আসলে আমরা এখান থেকে জাস্ট জিনিসগুলোকে ফিল আপ করি। সো এখন ফোকাস হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ থেকে আমরা জাস্ট তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। সবার আগেই দেখো জুরিখ, এটা হচ্ছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের একটা জায়গার নাম হচ্ছে জুরিখ। তাহলে এই যে জুরিখ সুইজারল্যান্ডে অবস্থিত, সেখানে কি রয়েছে? জুরিখ লেক, মানে লেক যেটাকে বলে, লেকও বলতে আবার কি লেকও পাইবো না আমরা, লেক ইংরেজি যেটাকে বলে লেক বা হ্রদ, মানে যেখানে হচ্ছে কি যে ছোট ছোট ঝর্ণার যে নালা বা নদীর মতো যেগুলো থাকে সেগুলোকে আর কি। তো সেখানে জুরিখ লেক রয়েছে। তা লেকের আশেপাশটা, আচ্ছা আমি লেক মানে এটাকে আমি চাইলে হচ্ছে এভাবে লিখতে পারি, লেক লিখি, তাহলে হচ্ছে বা মানে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। তো এইভাবেই লেক, ঠিক আছে, জুরিখ লেক। ওকে, সো লেক যেহেতু, তার মানে কি সেখানে অবশ্যই জলরাশি রয়েছে, পানি রয়েছে, বাতাসটা জাস্ট কি সেখানে পরিষ্কার। আর সুইজারল্যান্ডের মানুষজন আবার ওই পানিতে কিন্তু আবার আমাদের মতো ময়লা আবর্জনা ফেলে না, তারা তাদের লেকগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করে, তারা তাদের হ্রদগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করে। আচ্ছা ওকে, দেন সুইডেনের মধ্যে কি রয়েছে? বন জঙ্গল এবং পার্ক। তো তিনটে জিনিস, বন জঙ্গল এবং পার্ক রয়েছে। পার্ক মানে কি বলতো? খোলা মাঠ, খোলা জায়গা, যেখানে মানুষজন হয়তো একটু ফ্রিলি মুভ করতে পারে, বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পারে। আর বন জঙ্গল বলতে বোঝানো হচ্ছে যেখানে গাছপালার পরিমাণ খুবই বেশি। তার মানে দুইটা জিনিসই কিন্তু দেখো এয়ার কোয়ালিটিটাকে পরিষ্কার রাখার চেষ্টা করতেছে। 3 নম্বরে আমরা পাচ্ছি ফিনল্যান্ডের মধ্যে কি রয়েছে? বরফে আচ্ছাদিত এলাকা। বরফ যেহেতু একটা প্রাকৃতিক জিনিস, তার মানে কি যদি কোনো জায়গায় ময়লা আবর্জনার উপরে আমরা বরফ দিয়েও দেই, তাহলে কিন্তু ওই ময়লা আবর্জনাগুলো কখনোই দুর্গন্ধ ছড়াতে পারবে না, কারণ সেগুলো বরফের নিচে চাপা পড়ে যাবে। তো ফিনল্যান্ডের যেহেতু ম্যাক্সিমাম জায়গায় বরফে আচ্ছাদিত এলাকা, তার মানে বুঝতে হবে ওই জায়গার বা ওই অঞ্চলের, আমরা যেই জায়গার কথা বলতেছি সেই জায়গার এয়ার কোয়ালিটিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ফাইনালি হচ্ছে ফ্রান্স কি হচ্ছে? আটলান্টিক মহাসাগরের একটা অংশ ফ্রান্সের পাশ দিয়ে যাচ্ছে। তাহলে ফ্রান্সের পাশ দিয়ে আটলান্টিক মহাসাগরের যে অঞ্চলটা যাচ্ছে, তাহলে ফ্রান্সের ওই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কারণ আমি তোমাদেরকে বলছি যে সমুদ্র এবং গাছপালা অথবা খোলা জায়গা যেখানে কোনো ময়লা আবর্জনা নেই, এই অঞ্চলগুলো সবসময় বাতাসটাকে নির্মূল রাখে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং এই জায়গাতে আমাদের নিঃশ্বাস নিতে বেশ ভালো লাগে। তো আমরা ওভারঅল বলতে পারি যে এই 4টা জায়গা, যদিও ইউরোপ মহাদেশের মধ্যে আরও অসংখ্য জায়গা রয়েছে যে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, বাট আমরা ওই জায়গাগুলোর মধ্যে থেকে 4টা জায়গাকে জাস্ট আমরা এখানে সিলেকশন করলাম। একটা হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখ, কারণ সেখানে জুরিখ লেক রয়েছে। সুইডেনে বন জঙ্গল এবং পার্ক রয়েছে। 3 নম্বর রয়েছে ফিনল্যান্ডে কি রয়েছে? বরফে আচ্ছাদিত এলাকা রয়েছে। এবং 4 নম্বর হচ্ছে ফ্রান্সের একটা অঞ্চল কি করতেছে? আটলান্টিক মহাসাগরকে তারা ধারণ করতেছে, বিধায় এই জায়গাগুলোকে আমরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন বলতে পারি। আচ্ছা এবার চলো, যে সব জায়গায় যে পরিষ্কার পরিচ্ছন্ন এমনটা কিন্তু না, কিছু কিছু অঞ্চল রয়েছে যেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না। তা আমরা এখন সেই অঞ্চলগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করবো যে কোন কোন অঞ্চলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না, ইউরোপ মহাদেশের কোন কোন অঞ্চল পরিষ্কার পরিচ্ছন্ন না, এবং সেগুলো কেন আমি তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারতেছি না। আচ্ছা, একটা হচ্ছে তুর্কি, মানে তুরস্ক যেটাকে বলা হয়, তুর্কি বা তুরস্ক। এই তুরস্কটা দূষিত হয় টোবাকো বা তামাক কারখানা, ঠিক আছে, কোন একটা এই যে কারখানা, দেখো খেয়াল করো যেই অঞ্চলটাই দূষিত সেটা একমাত্র দায়ী হচ্ছে কারখানার জন্য। বিভিন্ন কারখানা বা ইন্ডাস্ট্রি এরাই কিন্তু পৃথিবীকে দূষিত করতে সাহায্য করে বা দূষিত করে থাকে আর কি। তো আমাদের তুর্কি ইউরোপের মধ্যে এটা কিন্তু টোবাকো কারখানা বা তামাক কারখানা বিধায় কিন্তু এটা দূষিত হচ্ছে। পোল্যান্ড শিল্প প্রধান দেশ, পোল্যান্ডে কিন্তু প্রচুর শিল্প কারখানা গড়ে উঠতেছে, এবং শিল্প কারখানা বেশি থাকার কারণেই পোল্যান্ডটাকে আমরা দূষিত দেখতে পাচ্ছি বা দূষিত হচ্ছে। পোল্যান্ডের যেই আবহাওয়া, যদিও আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কখনো শুনি না যে পোল্যান্ড দূষিত হচ্ছে, কিন্তু আসলে শিল্প কারখানা দেশ বা শিল্প প্রধান দেশ মানে বুঝতে পারে সেখানে দূষণের মাত্রাটা অনেক বেশি। আচ্ছা, আর 3 নম্বর হচ্ছে ইউক্রেন, এটাকে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত এলাকা। কারণ যুদ্ধ বিধ্বস্ত এলাকায় কি হচ্ছে, তুমি চাইলেও তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না। হয়তো বা দেখা যাবে যে ইউক্রেন হতে পারে ইসরায়েল এবং হচ্ছে গিয়ে ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ, কোনো একটা ভবন ধসে পড়তেছে, কোনো একটা ভবনকে ভেঙে ফেলতেছে, তাহলে ওই যে ভবনের ইট বা ইটের চারপাশে গুঁড়া টুড়া যেগুলো থাকে সেগুলো কি রাস্তার সাইডে পড়ে আছে। মানুষের কখনো কখনো দেখা যায় যে যখন হামলা করা হয় তখন মানুষের মৃতদেহ সেখানে পড়ে থাকে। তো সব মিলিয়ে আমাদের কাছে জায়গাটা ভালো লাগবে না, এয়ার কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হবে না। তো এই জন্য আমরা এই 3টা অঞ্চলকে আমরা এই ইউরোপের মধ্যে থেকে দূষিত অঞ্চল হিসেবে আখ্যায়িত করতে পারলাম। একটা হচ্ছে তুর্কি, একটা হচ্ছে পোল্যান্ড, আর একটা হচ্ছে ইউক্রেন। আচ্ছা চলো আমরা আরেকটা মহাদেশে যাই, দেখি সেখানকার মহাদেশ থেকে আমরা কি তথ্য পাচ্ছি। এবারে আমি যাচ্ছি উত্তর
উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশে যাচ্ছি। তো দেখো উত্তর আমেরিকা মহাদেশের এয়ার কোয়ালিটিতে আমরা কি কি সেখান থেকে ইনক্লুডেড করতে পারি। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশ থেকে আমরা জাস্ট 2টা পয়েন্ট নিচ্ছি, যেটার হয়তোবা আরও পয়েন্ট রয়েছে, যেহেতু আরও পয়েন্ট রয়েছে, তবে আমাদের এখান থেকে নিচে 2টা পয়েন্ট। একটা হচ্ছে কি যে কোস্টারিকা, কানাডা, আর একটা হচ্ছে হনুলুলু, মানে একটা অঞ্চলের নাম আর কি। সো দেখো, সো এবার আমরা এই অঞ্চলগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো কোস্টারিকা বা কানাডা, এখানে বলছে যে কম জনবহুল এলাকা, এই এলাকার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় কত 4.35। তার মানে দেখো কোনো একটা জায়গায় যখন মানুষজন কম থাকবে, ঘনবসতি কম থাকবে, তাহলে কি ময়লা আবর্জনাটাও কম হবে, এইটাই তো স্বাভাবিক। ফর এক্সাম্পল ধরো পুরা একটা বড় একটা মাঠ, এই মাঠের মধ্যে তুমি 2টা চিপসের খোসা ফেলেছো, তাহলে পুরা মাঠের সাপেক্ষে তোমার কাছে সেই চিপসের খোসা 2টাকে ময়লা আবর্জনা মনে নাই হতে পারে, কিন্তু ওই চিপসের খোসাটা যদি তুমি তোমার খাটের উপরে ফেলে দাও, তাহলে কিন্তু মনে হবে সেটা অনেক বড় একটা ময়লা আবর্জনা। সো মনে রাখবা এই জন্য যে যত বেশি বড় জায়গা হবে আমাদের কিন্তু দূষণের মাত্রাটা তত কমে যাবে, আর যত কম জায়গা হবে তত দূষণের মাত্রাটা বেড়ে যাবে, যেটা কিনা ঢাকার ক্ষেত্রে হয় যে ঢাকায় অল্প একটু জায়গার মধ্যে অনেক বেশি মানুষ বসবাস করতেছে। সো এই অনেক বেশি মানুষ বসবাস করার কারণে আমাদের ঢাকাটাকে বেশ পলিউটেড মনে হয়, কিন্তু কানাডা বা কোস্টারিকার মতো দেশের ঘনবসতি কিন্তু খুবই কম, প্রতি বর্গ কিলোমিটারে কত 5 জন না 4.35 এরকম পার্সন একটা রেশিও আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক বেশি, প্রায় 1000 বা 1100 বা 1200-র মতো মাঝে মাঝে হয়ে যায়। তাহলে কোথায় 1200 বা কোথায় 1000 আর কোথায় হচ্ছে 4, তাহলে বুঝতেই পারছো তফাৎটা কতখানি। তো এই জন্য এই জায়গার দূষণের মাত্রাটা অনেক একটু কম। আর হনুলুলু এইটার হচ্ছে যে এখানে একটা জাদুঘর রয়েছে, এই জাদুঘরটা বেশ প্রাকৃতিক পরিবেশ দিয়ে বেষ্টিত আর কি, চারদিকে গাছপালা রয়েছে, খুব সুন্দর একটা অবস্থা, যার কারণে আমরা এই জায়গাটাকে জাস্ট এটার মধ্যে রেখেছি যেন এই জায়গার বাতাসটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আচ্ছা, এবারে আমরা যাব হচ্ছে যে এই পয়েন্টটা, অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের কোন কোন জায়গাগুলোতে আমরা একটু খারাপ আবহাওয়া দেখতে পাচ্ছি বা বাতাসের কোয়ালিটিটা অতটা ভালো না। একটা হচ্ছে মেক্সিকো। তো মেক্সিকো দেখো, এর পাশে আমি লিখছি মেক্সিকো উপসাগর। তোমাদের কাছে মনেই হতে পারে স্যার মেক্সিকো উপসাগর লিখছেন, তাহলে এটা খারাপ কেন? মানে হচ্ছে যে মেক্সিকো শহরের সমস্ত ময়লা আবর্জনা এই মেক্সিকো উপসাগরের মধ্যে ফেলা হয়, এবং সমস্ত ময়লা আবর্জনা মেক্সিকো উপসাগরের মধ্যে ফেলা হলে, যদিও সাগরটা বা উপসাগর আমাদের কাছে একটা ভালো জিনিস যে পানি রয়েছে, জলরাশি রয়েছে, কিন্তু এইটা আসলে দূষিত, ওরা নিজেরাই এটাকে দূষণ করে, এবং এই দূষণের কারণে ওই জায়গাটাকে আমরা দূষিত অঞ্চলের মধ্যে সিলেকশন করেছি বা দূষিত অঞ্চলের মধ্যে আমরা ওটাকে রেখেছি। সো মেক্সিকোর মধ্যে মেক্সিকো উপসাগর রয়েছে। আচ্ছা, দেন আসো আমেরিকার কথা কি বলেছে দেখো, আমেরিকা হচ্ছে পেট্রোলিয়াম ও শিল্প বজ্র। তাহলে আমেরিকার কিন্তু যে ভেহিকেলগুলো থাকে, যানবাহনগুলো থাকে, সেগুলো এখন চেষ্টা করতেছে তারা এই পেট্রোলিয়াম থেকে বের হয়ে আসার জন্য, কিন্তু মনে রাখতে হবে সেখানে পেট্রোলিয়াম বা অন্যান্য শিল্প বজ্র রয়েছে, পৃথিবীর অনেক কিছুই কিন্তু আমরা আমেরিকা থেকে পাই। তাহলে এই যে শিল্প কারখানাগুলো রয়েছে, এই শিল্প কারখানাগুলোই কিন্তু মূলত সেই জায়গার বাতাসটাকে দূষণের জন্য মূলত ভূমিকা পালন করে থাকে। সো আমেরিকাতে আমরা কি পাচ্ছি, পেট্রোলিয়াম ও শিল্প বজ্র। এবং দেখো আর একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে গিয়ে যে গুয়েতেমালা, যেখানে কি রয়েছে, রাবার কারখানা রয়েছে। তো এই যে এখানেও তো ওয়ান কাইন্ড অফ কারখানা পাচ্ছি। তো একটা জিনিস আমরা এই যতটুকু ক্লাস শেষ করলাম, এইটুকু ক্লাস থেকে বুঝতে পারতেছি যে কোনো কারখানাই, পৃথিবীর যে কোনো কারখানাই হোক না কেন, সেটা তোমার জন্য ভালো না, সেটা তোমার পরিবেশের অবশ্যই কি করবে, একটা বড় মাত্রায় ক্ষতি সাধন করবে। তো আমরা কিন্তু এই জায়গা থেকে সেই জিনিসগুলোই পাচ্ছি। আচ্ছা, গেল এইটুকু। এবারে চলো আমরা যাব হচ্ছে গিয়ে যে দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে দেখো দুইটা অঞ্চল রয়েছে। তো দেখি দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে আমি কি পাচ্ছি। আচ্ছা, ওকে। সো দেখো এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশের এটা একটু খেয়াল করো তোমরা, এখানে দূষণের মাত্রাটা খুবই কম। দেখো পুরো অঞ্চলটাই কিন্তু আমাদের একটা সবুজের সমারোহ, যার বড় একটা অংশ হচ্ছে ব্রাজিল। এই ব্রাজিলটা সবুজ কেন? কারণ সেখানে আমাজন জঙ্গল রয়েছে, আর আমাজন জঙ্গলে তো হরেক রকমের কি রয়েছে, গাছ, বিভিন্ন মানে গাছপালা দিয়ে আচ্ছাদিত একটা এলাকা। পৃথিবীর অক্সিজেন বলা হচ্ছে তাকে, পৃথিবীর ফুসফুস বলা হচ্ছে তাকে। টোটাল পৃথিবীর একটা লার্জ অ্যামাউন্ট অক্সিজেন আমরা কোন জায়গা থেকে পাই? আমাজন জঙ্গল থেকে পাই। সো এই জন্য এই জায়গার বাতাসটা তো অবশ্যই কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই জন্য আমরা এটাকে রেখেছি। তবে এই যে জায়গার কিছু একটা অঞ্চল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, বলিভিয়ার কিছু অঞ্চল জাস্ট যেগুলো দূষিত রয়েছে, আমরা জাস্ট ওই পয়েন্টগুলো নিয়ে আমরা এই অংশে কথা বলবো। আচ্ছা, তো দেখো আমেরিকা মহাদেশের বা দক্ষিণ আমেরিকা মহাদেশের দুইটা জায়গা, একটা হচ্ছে উরুগুয়ে আর একটা হচ্ছে ব্রাজিল। এই উরুগুয়ের যেই অঞ্চলটাকে আমরা ফোকাসে রেখেছি সেটা হচ্ছে গিয়ে
পোর্ট অফ মন্টিভিডিও, এটা একটা জায়গার নাম। এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন উরুগুয়ের। কেন পরিষ্কার পরিচ্ছন্ন? কারণ এই জায়গাটা একটা প্রাকৃতিক উপায় মেনটেন করা হয়, যেটা উরুগুয়ের মানুষজন যেখানে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে যায়, এবং যার কারণে ওই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে আর কি, বা রাখা হয়। আর ব্রাজিলে আমরা আমাজন বনভূমি রেখেছি, যেখানে প্রচুর গাছপালা রয়েছে, যেখানে আমাদের নিঃশ্বাস নিতে বেশ ভালোই লাগে। তো এই যেহেতু গাছপালার সংখ্যা সেখানে অনেক বেশি, এর জন্য আমাজন বনভূমিটা জাস্ট আমরা এইখানে রেখেছি আর কি। আচ্ছা, এবারে আসো কোন কোন জায়গাটাতে আমাদের নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে পেরু। কেন? কারণ সেখানে মাইনিং এবং ন্যাচারাল গ্যাস রয়েছে। মাইনিং বলতে কি? ন্যাচারাল গ্যাস বলতে বোঝানো হচ্ছে সেখানে সেখানে মাটি খনন করে সেখান থেকে ন্যাচারাল গ্যাস উত্তোলন করা হয়। তো যেহেতু মাইনিংয়ের ব্যবস্থা রয়েছে, তার মানে বুঝতেই হবে সেই জায়গাটা প্রপার ডেভেলপ না, যার কারণে বাতাসের মধ্যে ধুলা বালু ধুলিকণা ইত্যাদি সেখানে বেশি পরিমাণ মিশ্রিত অবস্থায় থাকে। তাই আমরা বলতে পারি যে আমরা পেরুতে মাইনিং এবং ন্যাচারাল গ্যাসের একটা ফ্যাক্টরি বা কারখানা দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে বলিভিয়া। এটি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে বিশাল উচ্চতা। যদিও সেখানে দূষণের মাত্রাটা কম এমনটা না, মানে দূষণ বেশি এমনটা না, বেসিক্যালি সেখানে অক্সিজেন বা এয়ার কোয়ালিটিটা অতটা ভালো না, অক্সিজেনের ঘনত্বটা কম। কেননা সমুদ্র পৃষ্ঠ থেকে যেহেতু আমরা উপরে যাচ্ছি, সেখানে অক্সিজেনের প্রেশার কম, গাছপালা হয়তো বা সেখানে কম, মানে অন্যান্য দেশের তুলনায় এই বলিভিয়ার উচ্চতা একটু বেশি, এবং সমুদ্র পৃষ্ঠ থেকে যেটার উচ্চতা অনেক অনেক গুণ বেশি। তো যার কারণে সেখানে অক্সিজেনের ঘনত্ব কম, হয়তো ওখানকার মানুষের নিঃশ্বাস নিতে এই কারণে একটু সমস্যা হয় বা একটু কষ্ট হয়। তো যার কারণে আমরা ওই যে উঁচু যে পয়েন্ট সেটাকেই মার্কিং করলাম যে সমুদ্র পৃষ্ঠ থেকে বলিভিয়ার উচ্চতাটা একটু বেশি। এই হচ্ছে আমাদের আমেরিকা বা দক্ষিণ আমেরিকা মহাদেশ। আচ্ছা, এবারে চলো আমরা যাচ্ছি অ্যানাদার একটা মহাদেশ, যার নাম হচ্ছে আফ্রিকা। তো তোমাদেরকে এখন দেখো আফ্রিকা মহাদেশের একটা চিত্র আমি দেখাচ্ছি। এই যে আফ্রিকা মহাদেশের বায়ুমণ্ডলের এয়ার কোয়ালিটি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ নাইজেরিয়া, মালি, তারপরে হচ্ছে গিয়া যে এই যে সাদ, মানে যেটাকে সাদ বলা হয়, এই অঞ্চলগুলো কিন্তু বেশ দূষিত। আর পরিষ্কার পরিচ্ছন্ন কোনগুলো? টিউনেশিয়া, তারপরে লিবিয়া, তারপরে হচ্ছে গিয়ে যে সিরিয়া, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ সেখানে কিন্তু গাছপালা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই জায়গা থেকে অ্যান্সারটা নিব কি? তো দেখো কোথায় কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস পাচ্ছি আমি। নামিবিয়া এবং সাহারা এই দুই জায়গা থেকে আমরা বাতাসের কোয়ালিটিটা বেশ ভালো পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ নামিবিয়ার মধ্যে রয়েছে দ্বীপপুঞ্জ, আর সাহারা একটা মরুভূমির নাম। এই সাহারা মরুভূমিটা যেহেতু খোলামেলা অঞ্চল, অতএব এই জায়গাতে আমরা বাতাসটাকে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পাচ্ছি। সাহারা মরুভূমিকে বাতাসটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পাচ্ছি, এবং নামিবিয়ার মধ্যে যেহেতু দ্বীপ রয়েছে ছোট ছোট, তার মানে সেখানে অবশ্যই পানি রয়েছে, অসংখ্য জলরাশি রয়েছে, এই জন্য আমরা সেখানকার বাতাসটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পাচ্ছি। আচ্ছা, ওকে, এবারে আসো কোন কোন জায়গার বাতাসটা বেশ দূষিত। তো দূষিতর মধ্যে আমরা ফার্স্টে রেখেছি নাইজেরিয়া, কেননা নাইজেরিয়াও কিন্তু অধিক ঘনবসতিপূর্ণ একটা রাষ্ট্র, যেখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, এবং জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণে সেখানকার দূষণের মাত্রাটাও একটু বেশি। আর একটা হচ্ছে কি যে কঙ্গো এবং ক্যামেরুন, এটার একটাই কারণ, সেটা হচ্ছে অপরিকল্পিত বসতবাড়ি এবং নগরায়ন। বসতবাড়ি বলতে সেখানকার মানে একটা সিস্টেমেটিক যে চলতেছে, সেই চলমানটা সেখানে বিদ্যমান নাই। সেখানকার মানুষজন অপরিকল্পিতভাবে সব কিছু করতেছে, এবং এই অপরিকল্পিতভাবে করার কারণে সেখানে দূষণের মাত্রাটা একটু বেশিই পাচ্ছি আমরা। তাহলে এই হচ্ছে যে আমাদের যে অঞ্চলগুলো, যে আফ্রিকা যেখানে পাচ্ছি আমরা নামিবিয়া এবং সাহারা, আর নাইজেরিয়া, কঙ্গো এবং ক্যামেরুন যেখানে পাচ্ছি আমরা অধিক ঘনবসতিপূর্ণ এরিয়া, অপরিকল্পিত বসতবাড়ি এবং নগরায়নের ফলে সেই জায়গাটাও বেশ দূষিত হয়ে যাচ্ছে, বা দূষণের মাত্রাটা সেখানে একটু বেশি। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা অস্ট্রেলিয়া। দেখো অস্ট্রেলিয়ার মধ্যে কোন কোন জায়গা আছে, মানে অস্ট্রেলিয়া মহাদেশ। একটা নাম হচ্ছে লন্সেস্টন, যেখানে রয়েছে কুইন ভিক্টোরিয়া জাদুঘর। সো অস্ট্রেলিয়ার মধ্যে একটা জায়গার নাম লন্সেস্টন, এইটা কুইন ভিক্টোরিয়া জাদুঘর রয়েছে। যেহেতু সেখানে জাদুঘর রয়েছে, বুঝতে হবে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা প্রাকৃতিক উপায় না হলেও কৃত্রিম উপায় মানুষ দিয়ে সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যেন পর্যটকরা সেখানে আসে, ভ্রমণ করে, তাদের কাছে যেন একটা কমফোর্ট ফিল হয়। এই জন্য আমরা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ার অপেরা হাউস, যেখানে যেহেতু সমুদ্রের পাশে যেহেতু এই অপেরা হাউসটা অবস্থিত, অতএব এই জায়গার বাতাসটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেখানে বাতাসের দূষণের মাত্রাটা খুবই কম, অতএব ওই জায়গাতে নিঃশ্বাস নিতে আমাদের বেশ ভালোই লাগবে। আর একটা হচ্ছে নিউজিল্যান্ড, যেখানে পর্বতমালা রয়েছে। মনে রাখবা, পাহাড়ও কিন্তু আমাদের ভালো একটা জায়গা, যেখানে আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে। কেননা পাহাড়টা, আবার একটা জিনিস একটু তোমাদেরকে বলে দেই, পাহাড়টা কেন ভালো লাগে। কারণ পাহাড়টা আমরা নর্মালি কি করি,
আমরা ভূপৃষ্ঠ থেকে পাহাড়টা একটু উঁচু, যেখানে আমরা অক্সিজেনটা বেশি পাই। আবার একটুকে কিন্তু আমরা বললাম যে এই যে বলিভিয়া, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, ওরা কিন্তু পাহাড়ের মতো উঁচু না, ওরা পাহাড় থেকেও আরও উঁচুতে বসবাস করতেছে। যেহেতু ওদের অঞ্চলটা পাহাড় থেকেও আরও বেশি উঁচুতে, অতএব ওদের অক্সিজেন পরিমাণটা খুবই খুবই কম সেখানে, মানে সাধারণত যে যতটুকু থাকার কথা সেই অনুপাতে কম। কিন্তু পাহাড়ে উঠলে আমাদের ভালো লাগে কেন? কারণ আমরা তখন কি করি, একটা গাছের উচ্চতা সমান উঁচুতে উঠে যাই, বে বে বে। তো এই জন্য সেখানে আমরা অক্সিজেনটা বেশি পাই, এবং যার কারণে কিন্তু আমাদেরকে এটা বেশ ভালোই লাগে যে সেখানে অক্সিজেন কোয়ালিটি বা এয়ার কোয়ালিটিটা একটু ভালো থাকে আর কি। আচ্ছা, সো যার কারণে নিউজিল্যান্ডে বিভিন্ন পর্বতমালা রয়েছে, আমরা এই জায়গাটাকে ভালো একটা অঞ্চল হিসেবে মানে ব্যবহার করতে পারি। আচ্ছা, খারাপ অঞ্চল কোনটা? আর্মিডেল একটা জায়গার নাম, যেখানে কি হয়, বুশ ফায়ার ইউনিট রয়েছে, মাইনিং কারখানা রয়েছে। আচ্ছা, ফায়ার ইউনিট বলতে যেখানে আগুন জ্বালানো হবে, যেখানে আগুন জ্বালানো হয়, মনে রাখবা ওই জায়গাটাই কিন্তু তোমার জন্য একটা ক্ষতিকর, এবং সেখানে নিঃশ্বাস নিতে তোমার ভালো লাগবে না, এইটাই স্বাভাবিক। কারণ তুমি সেখান থেকে আগুন জ্বালাচ্ছ, তুমি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস তৈরি করতেছো, বাতাসে নিঃশ্বাসের সমস্যা হবে, ইত্যাদিতে সমস্যা তোমার অনায়াসে সেখানে দেখা যাবে। তো আমি আর্মিডেল, যেখানে বুশ ফায়ার ইউনিট এবং মাইনিং কারখানা রয়েছে, সো এই জন্য আমরা এইটাকে এতটা ভালোভাবে সেখানে নিঃশ্বাস নিতে পারবো না। তা আমি এখন কথা বললাম হচ্ছে যে অস্ট্রেলিয়া যেই মহাদেশ আছে সেটা, এবং ফাইনালি আসো অ্যান্টার্কটিকা মহাদেশ। দেখো কি বলছি, প্রায় সব অঞ্চলে বাতাস পরিষ্কার থাকে, অ্যান্টার্কটিকার মধ্যে কোনো পারফেক্ট কোনো জায়গা নাই। তো দেখো এই জায়গা কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশের ম্যাক্সিমাম অঞ্চলেরই বাতাসটা পরিষ্কার থাকে। এর পিছনে মূল রিজন হচ্ছে যে আমরা এই যে এখান থেকে আরেকটু যদি দেখাই তাহলে দেখতে পাবো যে কম জনসংখ্যা, বরফ অঞ্চল, জীববৈচিত্র্য ভরপুর। কয়েকটা পয়েন্ট আমরা এখানে মার্ক করেছি। ফার্স্ট অফ অল, সেখানে জনসংখ্যার পরিমাণটা অনেক কম। জনসংখ্যা কম মানে কি, দূষণের মাত্রাটা কম। সেকেন্ড হচ্ছে বরফে আচ্ছাদিত অঞ্চল, সেখানে বরফের পরিমাণটা একটু বেশি। তো বরফের পরিমাণ বেশি, আমি তোমাদেরকে বলছি যে যদি কোথাও দূষিত বস্তু থেকেও থাকে, তুমি যদি সেটাকে বরফ দিয়ে ঢেকে দাও, তার মানে কি, সে কিন্তু তার যেই মানে বাজে স্মেলগুলো যেগুলো আছে, যেগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে, সেটা কোনো সরাতে পারবে না। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে সেখানে বরফ অঞ্চল থাকলে আমাদের ওই অঞ্চলটাতে দূষণের মাত্রাটা একটু কম থাকে। আর জীববৈচিত্র্য ভরপুর বলতে কি, সেখানে সাধারণত পশু পাখিরাই একটু বেশি আনাগোনা থাকে, বিশেষ করে পেঙ্গুইন, সাদা ভাল্লুক, এইরকম প্রাণীরা আমরা মেরু অঞ্চলে দেখতে পাই। সো এদের কারণেই জীববৈচিত্র্যটা ভরপুর থাকে, জনসংখ্যা কম, যার কারণে আমরা মোটামুটি ওই জায়গাতে নিঃশ্বাস নিতে বা আমাদের ওইখানে মুভ করতে বেশ সুবিধা হয় এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। খারাপ কোনটা দেখো, খারাপ হচ্ছে যে সকল অঞ্চলে মেরু বরফের ক্ষয় বেশি হয়, মানে এক কথা সেখানে খারাপের পরিমাণটা একটু কম, কিন্তু যেহেতু পুরো অঞ্চলটাই একটা বরফ দিয়ে আচ্ছাদিত এলাকা, যদি কোনো কারণে সেই জায়গার বরফটা ক্ষয় হয়ে যায়, গলে যায়, এইটা হচ্ছে আমাদের জন্য বেশ ভয়ঙ্কর। তো এখন বুঝতে হবে কোন কোন জায়গার বরফটা ক্ষয় হয়ে যেতে পারে। দেখো আমি লিখছি কি, পর্যটন কেন্দ্র। এখন মানুষ কি করে, মানুষ তো ভালো কিছু করতেই পারে না, বরং সেগুলোকে গিয়ে আবার দেখতে গিয়ে সেখানকার একটা বাজে একটা অবস্থা তৈরি করে। কারণ আগেই বলছি আমাদের ঘনবসতিপূর্ণ এরিয়া এটা না, কিন্তু যখন মানুষ সেখানে পর্যটনের জন্য যায় বা দেখতে যায় বা ঘুরতে যায়, তখন কিন্তু তারা গিয়ে ওই জায়গাটাকে ময়লা আবর্জনা তৈরি করে ফেলে, এবং তারা কি করতেছে, বরফটাকেও মানে তাদের কারণেই কিন্তু জাস্ট ওই জায়গার যে অবস্থাটা, সেই অবস্থাটা ভেঙে যাচ্ছে বা সেই অবস্থাটা দূর হয়ে যাচ্ছে। তো আমরা নর্মালি অ্যান্টার্কটিকা মহাদেশ, এই মহাদেশের ম্যাক্সিমাম জায়গার এয়ার কোয়ালিটি বেশ ভালো, বাতাস মানে বাতাসের অক্সিজেনের পরিমাণটা বেশি, সব কিছু সুন্দর। কিন্তু যদি কখনো সেখানে পর্যটকের পরিমাণ বেড়ে যায়, তাহলে সেই জায়গাটাতে বেশি একটু দূষিত হতে পারে, তখন হয়তো আমাদের কাছে একটু খারাপ লাগতে পারে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল যে বই ছিল বা আমাদের টোটাল যে শখটা ছিল, যেগুলো আমি তোমাদের সামনে এই যে পুরা টেবিলটা ফিল আপ করে দিলাম। আশা করতেছি তোমরা এখন এইটুকু অংশ সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো দেখো বেসিক্যালি এখন এই শখ থেকে এইটাই আমরা সামারি পেলাম, যে সকল জায়গায় বেশি অধিক গাছপালা রয়েছে, বরফ রয়েছে, সমুদ্র রয়েছে, পাহাড় রয়েছে, আমরা এই সকল জায়গায়, ইভেন যদি কখনো কখনো পার্ক থাকে, পার্ক বা লেক থাকে আর কি, অনেক সময় দেখা যায় জাদুঘরের কথা বলেছি আমরা, তার মানে এই যে জিনিসগুলো, পার্ক, তারপরে হচ্ছে গিয়ে লেক, জাদুঘর, তারপরে হচ্ছে বনভূমি, তারপরে হচ্ছে গিয়ে যে দ্বীপ, তারপরে হচ্ছে গিয়ে যে সমুদ্র, তারপরে হচ্ছে পর্বতমালা, এই যে জায়গাগুলোর কথা বললাম, এই সকল জায়গায় আমাদের নিঃশ্বাস নিতে বেশ ভালো লাগে। খারাপ লাগে কোথায়, যেখানটায় হচ্ছে গিয়ে শিল্প কারখানা খুব বেশি, যেখানে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি, যেখানে নগরটা পরিষ্কার পরিচ্ছন্ন না, গুছানো গাছানো না, এই যে জায়গাগুলো থাকে, এই জায়গাগুলোতে আমাদের নিঃশ্বাস নিতে বেশ খারাপ লাগে। তো আমরা ওভারঅল আমাদের এই টেবিল থেকে সামারি আকারে এইটাই বলতে পারলাম যে আমাদের এশিয়া মহাদেশ বা আফ্রিকা মহাদেশে যে সকল অঞ্চল আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে বা নিঃশ্বাস নিতে খারাপ লাগে, আমরা সেই জায়গাগুলোতে এখানে আমরা মার্ক করে ফেলেছি।
তো আজকের পর্বটার একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আশা করতেছি এই পর্বটা একটু বড় হলেও এটা যেহেতু আমাদের কাজ বেশি ছিল, আমাদের অনেকগুলো মহাদেশ নিয়ে এখানে ডিসকাস করতে হয়েছে। তো এই মহাদেশগুলো নিয়ে আমরা যে আলোচনা করলাম সেটুকু তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এর থেকেও আরও একটু বেটার হেল্প চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে ইন্টারনেট থেকে বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের বাতাসের মানচিত্র ঘাটো, দেখো সেখানে কি কি আছে, তাহলে তুমি আরও ভালো একটা আইডিয়া পাবা। আমি আমার আইডিয়াটুকু যতটুকু পেয়েছিলাম, যতটুকু ঘাটাঘাটি করতে পেরেছিলাম সেইটুকু তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা যদি চাও এর থেকে আরও বেটার কিছু, তাহলে তোমার হাতে ফোন আছে, তোমার হাতে ইন্টারনেট আছে, এইগুলোকে ব্যবহার করে তুমি ওই অঞ্চলের বাতাস, ওই অঞ্চলের কি কি আছে, তবে মনে রাখবা যেখানে কারখানা বেশি থাকবে, যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকবে ওই অঞ্চলটা দূষিত হবে। যেখানে কারখানা কম, জনসংখ্যার ঘনত্ব কম, গাছপালা অনেক বেশি, সেই অঞ্চলটাই আমরা বেশ বাতাসের কোয়ালিটিটা বেশ ভালো হবে। আচ্ছা, তো ওভারঅল আমি আশা করতেছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আজকের পর্বটার একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।